প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের নাম এবং তার কিছু কাজ আমরা শিখব। আমরা মোটামুটি এখানে অনেক ধরনের ইঞ্জিনের সকল পার্টসই রাখার চেষ্টা করেছি। একটা ইঞ্জিনের সাধারণত 4টি অংশ থাকে। 4টি অংশের ভিতরে প্রথমে ট্যাপেট কভার থাকে। এই যে প্রথমেই ট্যাপেট কভার আমরা দেখাই, এটা কি ট্যাপেট কভার বলে। ট্যাপেট কভার থাকে। এই ট্যাপেট কভারের উপরে কিন্তু ট্যাপেট কভার দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েল দেওয়া হয়। এটা হলো ফিলার ক্যাপ। কি এটা নাম? এই যে ফিলার ক্যাপ, এটা খোলা যায় ফিলার ক্যাপ। এটা দিয়ে কী হয়? ইঞ্জিন অয়েল দেওয়া হয়, অর্থাৎ ইঞ্জিন অয়েল ফিল আপ করে বিদায় তার নাম হচ্ছে ফিলার ক্যাপ। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হলো যে আমরা যেই নামই বলি না কেন, দেখবা যে কাজের উপরেই তার নাম। যেমন এটা বললাম আমরা ট্যাপেট কভার সবার উপরে থাকে, আবার ওখানে ট্যাপেট ক্লিয়ারেন্স থাকে। আমরা একটু খেয়াল করি। তারপরে এই ট্যাপেট কভারের পরে হবে ইঞ্জিন হেড। একটা এরকম ইঞ্জিন হেড থাকবে, একটু দেখাই আমরা। এটা একটা ইঞ্জিন হেড বলে, এটা ইঞ্জিন হেড। এই ইঞ্জিন হেডের উপরেই কিন্তু ট্যাপেট কভার থাকে। আর এখানে ট্যাপেট ক্লিয়ারেন্স আজিবি দেয়, ওইটার নাম ট্যাপেট কভার হয়েছে। এখন এটা হলো ইঞ্জিন হেড। এই ইঞ্জিন হেডের বিভিন্ন প্রকার বাল্ব কিন্তু এখানে ইঞ্জিন হেডের ভিতরে থাকে। আমরা একটু খেয়াল করি। বাল্ব আছে, ইনটেক বাল্ব, একজস্ট বাল্ব, এই বাল্বগুলো থাকে। এই যে বাল্ব আছে, আমরা একটু ঘুরাই দিই, ঘুরাই আমরা একটু বাল্বগুলো দেখি। এই যে আছে এখানে এই ইঞ্জিন হেডে বাল্ব আছে 3টা, 2টা ইনটেক হবে, একটা একজস্ট হবে। 2টা থাকে প্রতি সিলিন্ডারে। এখানে সিলিন্ডার কটা? 4টা। 1 2 3 4, 4টা সিলিন্ডার আছে। প্রতি সিলিন্ডারে 4টে বাল্ব থাকে, 3টা থাকে, 2টাও থাকে। এখন এখানে 3টা আছে মানে 2টা ইনটেক বাল্ব, একটা হচ্ছে একজস্ট বাল্ব। আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা। তারপরে এই ইঞ্জিন হেডের মধ্যে আমরা একটু খেয়াল করি, স্পার প্লাগ আছে। এই যে স্পার প্লাগ থাকে। আমরা স্পার প্লাগ সম্পর্কে একটু কথা পরে একটু বলবো। তাইলে ইঞ্জিনের 2টি অংশ গেল। তারপরে হলো ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লকের উপরে কিন্তু একটা হেড গ্যাসকেট থাকবে। আমরা মাথায় রাখবো এই জিনিসটা। এটা একটা হেড গ্যাসকেট। ইঞ্জিনের এই হেড গ্যাসকেট যদি নষ্ট হয়ে যায়, ইঞ্জিন কিন্তু ওভারহিট হবে। এটা ইঞ্জিনের হেড গ্যাসকেট। এটা একটা হেড গ্যাসকেট। এই হেড গ্যাসটা এই হেড গ্যাসকেটটি বিভিন্ন পদার্থের হতে পারে। এটা ফাইবারের হয়, আবার সিলিকনের হয়। যেটা সিলিকন দিয়ে তৈরি করা হয় সেটা খুবই মজবুত হয়। সাধারণত আমরা অধিকাংশ এই হেড গ্যাসকেটগুলোকে সিলিকন দিয়ে তৈরি পাওয়া যায়। তো এখন এই হেড গ্যাসকেট ইঞ্জিন যখন চলবে, ইঞ্জিন অনেক সময় ওভারহিট হয়ে যায়। ওভারহিট বলতে গেলে খুব বেশি হিট হয়ে যায়। 4500 ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রা বেশি হয়ে গেলে কিন্তু ওভারহিট বলে। তখন দেখবেন যে এই ওভারহিটগুলো সাধারণত এই হেড গ্যাসকেটের সমস্যার কারণে হয়। আরও বিভিন্ন কারণে হয়, তবে হেড গ্যাসকেটের সমস্যার কারণে অধিক ওভারহিট হয়ে থাকে। এটা একটা হেড গ্যাসকেট। এই ইঞ্জিন ব্লকে যে সমস্ত অংশগুলো থাকে তাও কিছু আমরা একটু দেখাই। সেটা হলো, একটু দেখি যে এই যে ইঞ্জিন ব্লক আছে, এই ব্লকটাতে এক্সপানশন প্লাগ আছে। এগুলোকে এক্সপানশন প্লাগ বলে। এখানে আছে বিভিন্ন জায়গায় ইঞ্জিনের এরকম এক্সপানশন প্লাগ বলে। ইঞ্জিন যখন ওভারহিট হবে, তখন এই এক্সপানশন প্লাগগুলা ওভারহিট হলে পরে ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না, তবে এক্সপানশন প্লাগগুলো খুলে যায়। যখন খুলে যাবে তখন ইঞ্জিনটা মনে হয় ব্রাস্ট হয়ে গেছে, কিন্তু ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। এটা খুলে যাওয়ার পরে নতুন আরেকটা লাগাইলে পরে ইঞ্জিন ওভারহোলিং করলে পরে আবার ঠিক হয়ে যায়। তারপরে আমাদের এই ইঞ্জিন ব্লকের সাথে থাকবে হলো আপনার অয়েল ফিল্টার। অয়েল ফিল্টার থাকবে। এটা একটা অয়েল ফিল্টার। আমরা ইঞ্জিন অয়েল যে দিই, সেই ইঞ্জিন অয়েলটাকে পরিষ্কার করার জন্য এটা একটা অয়েল ফিল্টার আছে। আর আরেকটা জিনিস দেখবো আমরা, এই অয়েল ফিল্টার আছে। ইঞ্জিন যখন চালু করা হয় তখন আমাদের ড্যাশবোর্ড আছে না, ইঞ্জিনের মধ্যে যে ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডের ভিতরে একটা এই অয়েল ইন্ডিকেটর ল্যাম্প আছে। অয়েলের প্রেশার যখন দিবে তখন ল্যাম্পটা নিভে যাবে। যতক্ষণ পর্যন্ত ল্যাম্প না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই গাড়ি চালাবো না, তাহলে কিন্তু ইঞ্জিনের বড় ক্ষতি হয়ে যাবে। এখন এই
ইঞ্জিনটা যখন চলবে তখন অয়েলটা, এই অয়েল প্রেশার সুইচ, এটা তার নাম হলো অয়েল প্রেশার সুইচ। অয়েল পরিষ্কার হয়, অয়েল প্রেশার সুইচকে যখন প্রেশার দিবে তখনই কিন্তু ল্যাম্পটা নিববে। তাহলে আমরা মাথায় রাখবো এটা হলো অয়েল প্রেশার সুইচ। মোটামুটি আমাদের এটা হলো। আমরা একটু এটাকে উল্টাই দিয়ে একটু শিখি। আর একটু জিনিস আছে, উল্টাই এভাবে করে উল্টাই দিব। বুঝো নাই? ধাক্কা দাও প্লিজ। এরপরে আসি আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে আমরা একটু খেয়াল করি ইঞ্জিনের এই সিলিন্ডারগুলো আছে, ব্লকের ভিতরে যে সিলিন্ডার আছে 1 2 3 4, এখানে আমাদের এই সিলিন্ডারের ভিতরে এই জায়গায় ক্র্যাঙ্কশ্যাফট স্থাপন করা হয়। তাহলে আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা একটু দেখাই এখনই। এই ক্র্যাঙ্কশ্যাফটটা এরকম স্থাপন করা হয়, ব্যাস এই যে ক্র্যাঙ্কশ্যাফট স্থাপন করা হয়। তো মোটামুটি আমরা বুঝতে পারছি তো না? ক্র্যাঙ্কশ্যাফট স্থাপন করা হয়, ক্র্যাঙ্কশ্যাফটটা এই ফ্রিভাবে কিন্তু ঘুরতে হবে, তা নাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, গরম হয়ে যাবে না। ঠিক আছে, মোটামুটি আমরা এই ক্র্যাঙ্কশ্যাফটের ক্র্যাঙ্কশ্যাফটটা রাখলাম, ক্র্যাঙ্কশ্যাফটের পুলি। এই ক্র্যাঙ্কশ্যাফট পুলির মাধ্যমে কিন্তু পুরো ইঞ্জিনটাকে স্টার্ট করতে সাহায্য করে থাকে। তারপরে আরেকটা জিনিস আমরা বলবো পরে দেখি। তাইলে 3টি অংশ গেল। কোন অংশ গেল? 1 নম্বর ট্যাপেট কভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক। তারপরে আছে আমাদের এখানে 4 নম্বর অংশের ভিতরে অয়েল সাম, একটা অয়েল সাম। ক্র্যাঙ্ক কেজও বলে থাকে। কি বলে? ক্র্যাঙ্ক কেজ বলে, অথবা অয়েল সাম বলে। এই অয়েল সাম্পের উপরে কিন্তু এরকম একটা গ্যাসকেট থাকে, এই যে এরকম একটা গ্যাসকেট থাকবে। তারপরে এই অয়েল সাম্পের আমরা জানি যে অয়েল সাম্পের ভিতরের দিকে কী থাকে? ইঞ্জিন অয়েল থাকে। সেই ইঞ্জিন অয়েলটাকে অবশ্যই পরিষ্কার করতে হবে, ক্লিনিং করতে হবে, তারপরে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করাইতে হবে। সেই জন্য একটা স্টেনার থাকবে, এরকম একটা স্টেনার থাকবে। স্টেনারটা এরকম লাগানো থাকে, এই যেরকম ভিতরের দিক দিয়ে লাগানো থাকবে, এই যে স্টেনার বা ছাঁকনি একটা থাকবে। প্রথমে ছাঁকবে, এই ছাঁকার পরে কিন্তু তারপরে আবার যাবে অয়েল ফিল্টারে। মাথায় কিন্তু রাখতে হবে যে অয়েল ফিল্টার, এটা কি অয়েল ফিল্টার। তারপরে এটা হলো কি ক্র্যাঙ্কেজ অথবা অয়েল সাম। অয়েল সামে জমা থাকবে, ইঞ্জিন স্টার্ট হলে পরে এই স্টেনারের মধ্যে ছেঁকে পরিষ্কার করে তারপরে অয়েল ফিল্টারে যাবে। অয়েল ফিল্টারে যাওয়ার পরে আমাদের ইঞ্জিনের সমস্ত অংশে এই অয়েল লুব্রিকেটিং অয়েলটা যাবে, ফলে ইঞ্জিনটা সুন্দরভাবে চলতে পারবে। ঠিক আছে? ইঞ্জিনের যন্ত্রাংশগুলোকে পিচ্ছিল অবস্থায় রেখে সুন্দরভাবে চলবে। আচ্ছা, এবার আসি আমরা পূর্বে বলেছি এটার নাম কি? ক্র্যাঙ্কশ্যাফট। আমরা দেখবো এখন কি ক্র্যাঙ্কশ্যাফট। এই ক্র্যাঙ্কশ্যাফটের বিভিন্ন অংশ আছে, আমরা এগুলো একটু শিখি। এটা হলো কাউন্টার ওয়েট। এই ওয়েটগুলো আছে না, এই ওয়েট সকল ক্র্যাঙ্কশ্যাফটে সমান থাকে না, কম বেশি থাকতে পারে। এগুলো হলো ব্যালেন্স রক্ষা করার জন্য, ব্যালেন্সের সমতার জন্য এই কাউন্টার ওয়েটগুলো রাখা হয়, এই যেগুলো। আচ্ছা, আর একটা জিনিস আমরা খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করবো, সেটা হলো এই যে ক্র্যাঙ্কশ্যাফট আছে, এই ক্র্যাঙ্কশ্যাফটের একদম সোজা কতগুলা গোল আছে না? আছে, সোজা কতগুলো এরকম গোল আছে। এগুলো বলে মেইন জার্নাল। কি বলে? মেইন জার্নাল। ঠিক আছে? এবার আসি। আর এলোমেলো আছে না কতগুলা? এখানে একটা আছে নি? আছে। থাকলে পরে এগুলা বলা হয় ক্র্যাঙ্ক পিন জার্নাল। কি জার্নাল? ক্র্যাঙ্ক পিন জার্নাল। মনে থাকবে? তাইলে বুঝলাম মেইন জার্নাল হলো ক্র্যাঙ্ক পিন জার্নাল। দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এই মেইন জার্নাল আর ক্র্যাঙ্ক পিন জার্নালের একটা দূরত্ব আছে না? তাকে বলে ক্র্যাঙ্ক থ্রো। মনে থাকবে? থ্যাংক ইউ। এই ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে কিন্তু ফ্লাই হুইল লাগানো থাকবে। আমরা একটু খেয়াল করি, এভাবে করে এই ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে ফ্লাই হুইল থাকবে। এই যে ফ্লাই হুইলটা এভাবে থাকবে, আমরা কি বুঝতে পারছি? এই ফ্লাই হুইলকে ঘুরাবে কে? সেলফ স্টার্টার। ঠিক আছে? ওইটা আমরা দেখাবো, অসুবিধা নেই। এই ফ্লাই হুইলটা আমরা সেলফ স্টার্টার একটু এদিকে দিই, সেলফ স্টার্টারটা ঘুরাবে ফ্লাই হুইলকে, এটা আমরা দেখাবো এখনই, তাহলে সুন্দর হবে। তাহলে এটার নাম কি? ফ্লাই হুইল। এই ফ্লাই হুইলটা এভাবে থাকবে, যখন ক্র্যাঙ্ক করবে একটু এভাবে থাকুক,
নো প্রবলেম। ওকে, দেখি আমরা যখন ইগনিশন সুইচ আছে না, সুইচ আমরা নিয়ে আসছিলাম, ওই সুইচটা দেখি, সবই একটু বলে দিচ্ছি। এই যে আছে ব্যাপারটা, ইগনিশন সুইচ যখন আমরা এরকম স্টার্টিং পজিশনে দিব, তখন এইটা হলো সেলফ স্টার্টার। এই সেলফ স্টার্টার কি করবে, তখন এই ড্রাইভ পিনিয়নটা তাকে ধাক্কা দিবে। একটু খেয়াল করি আমরা, এরকম ধাক্কা দিবে, যখন ধাক্কা দিয়ে যখন এরকম ঘুরবে, তখন কি হবে, ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? ঠিক আছে, এটার নাম কি, সেলফ স্টার্টার। আর সেলফ স্টার্টারের কিন্তু আবার অংশ আছে, এটা সলোনয়েড সুইচ। এই সুইচের মধ্যে কিন্তু বিদ্যুৎ আসে, বিদ্যুৎ সরাসরি স্টার্টিং মোটরে আসে না। সেলফ স্টার্টার অথবা স্টার্টিং মোটর, এর নাম কি, সেলফ স্টার্টার অথবা স্টার্টিং মোটর। এখন ঘটনা হলো, তোমার সরাসরি কিন্তু মোটরের ভিতরে বিদ্যুৎ আসবে না, আসবে সলোনয়েড সুইচের মাধ্যমে। কথা আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা একটু এটাকে ধরি, আমরা একজনে ধরি, আমরা ফ্লাইহুইলটা খুলে নিলাম। ব্যাস, থ্যাংক ইউ। আমরা এই পর্যন্ত পারবো? আচ্ছা, এবার আসি। তাইলে মোটামুটি এটা বুঝলাম আমরা, ইগনিশন সুইচ তো বুঝলাম নাকি, এটা একটা ইগনিশন সুইচ। আমরা সুইচটা এই জন্য দেখাইলাম কারণ স্টার্টিং সিস্টেমটা কীভাবে কাজ করে সেটাও দেখিয়ে দিলাম আমরা। এবার আসি, এই ক্র্যাঙ্ক শেফটের পরে আসবে ক্যাম শেফট। ক্যাম শেফট আমরা কি বুঝতে পারছি? ক্যাম শেফট থাকবে। এই ক্যাম শেফটে কিন্তু এই বাল্বগুলো আছে না, ইঞ্জিনের ভিতরে যে ইনটেক বাল্ব, একজস্ট বাল্ব থাকে, সেই বাল্বগুলো উঠানামার জন্য এই ক্র্যাঙ্ক, এইগুলা ক্যাম লুপ থাকে। এগুলোর নাম কি? এগুলোর নাম কি? ক্যাম লুপ। আর এটা কি করে, বাল্বগুলোকে উঠানামা করায়। ইঞ্জিনের ভিতরে যে ইনটেক বাল্ব, একজস্ট বাল্ব আছে না, সেই বাল্বগুলোকে এই ক্যাম শেফট উঠানামা করায়। আচ্ছা, এবার আসি আমরা, এটা হলো পিস্টন। দেখি, পিস্টনের ভিতরে কিন্তু অনেকটা অংশ আছে। এটা হলো বিগ এন্ড বিয়ারিং, এটা কানেক্টিং রড। এটার অংশ হচ্ছে এখান থেকে এই ভিতরে যে আছে না, ভিতর পর্যন্ত, এখান থেকে এই ভিতর পর্যন্ত কি কানেক্টিং রড। কি রড? কানেক্টিং রড। আর এই কানেক্টিং রড আমরা একটু খেয়াল করি, একটা খুলি, আমরা একটা খুলে দিই, একটা বিগ এন্ড বিয়ারিং খুলি। আমরা বিগ এন্ড বিয়ারিং খুললে তার ভিতরে কিছু অংশ আছে, এই অংশগুলো আমরা একটু শিখব। এই যে এটা একটা বিগ এন্ড বিয়ারিং খুলে দিলাম। খুলছি আমরা এই জন্য, কারণ এই বিগ এন্ড বিয়ারিংয়ের এখানে একটা সেল বিয়ারিং থাকে। কি থাকে? তার নাম হচ্ছে সেল বিয়ারিং। সেল বিয়ারিংয়ের ভিতরে কিন্তু অয়েল প্যাসেজ আছে, ছোট করে অয়েল প্যাসেজ আছে। এই যে এটার ভিতরে ছোট করে অয়েল প্যাসেজ আছে। আচ্ছা, দেখছো তোমরা সবাই দেখছো? দেখো, আছে আছে। এখন আসো, এই অয়েল প্যাসেজটা দিয়ে কি করে? অয়েল প্যাসেজ হচ্ছে যখন ইঞ্জিন স্টার্ট করে, তখন কিন্তু এই অয়েল প্যাসেজ দিয়েই এই কানেক্টিং রডের ভিতরে এবং পিস্টন পর্যন্ত অয়েল প্রবেশ করে, তা না হলে কিন্তু মরিচা ধরে যাবে। ঠিক না? কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, থ্যাংক ইউ। আবার আমরা এটা লাগাই, এটা লাগানোর একটা সিস্টেম আছে, এটা গ্রুপ আছে, গ্রুপে এরকম চাপ দেওয়ার পরে আস্তে করে চাপ দিলে লেগে গেল, বাস। বুঝতে পারছি আমরা? এটা হলো বিগ এন্ড বিয়ারিংয়ের যে ক্যাপ আছে, এই বিগ এন্ড বিয়ারিংয়ের ক্যাপের তোমার সেল বিয়ারিং নাকি? কি বিয়ারিং? সেল বিয়ারিং। আমরা এখন এটার নাম কি? এটার নাম আমরা বলতে পারি নাট। ভেরি গুড। এটার নাম কি? নাট। আমরা এখন নাট লাগিয়ে দিলাম, ব্যাস, নাট লাগিয়ে দিলাম। এখন আসি, এই পিস্টনের এটার নাম বললাম কানেক্টিং রড, এটা হলো বিগ এন্ড বিয়ারিং। এটা ভিতরে থাকেন একটা গোলাবার, ভিতরে থাকবে না, এটার নাম হলো স্মল এন্ড বিয়ারিং। কি বিয়ারিং? স্মল এন্ড বিয়ারিং। এরপরে দেখো এটা এরকম ঘুরে কিনা, একটু খেয়াল করি, ঘুরে। যদি ঘুরে তাহলে দেখো তো আমার হাতটা এরকম করে না? তো এই হাতটা এটাকে ইংলিশে কি বলে? রিস্ট। তাহলে রিস্ট পিন। কি বলে? রিস্ট পিন। এই জন্য এটাকে বলে কি? রিস্ট পিন। হ্যাঁ, তাইলে এবার আসো, তাইলে এইটার নাম হচ্ছে, ভিতরে যে পিনটা আছে এই পিনটার নাম হচ্ছে রিস্ট পিন, পিস্টন পিন, গজন পিন। আমরা সবই শিখব।
আমরা বুঝতে পেরেছি? তাইলে এরকম করার কারণে কি নাম? রিস্ট পিন, গজন পিন, পিস্টন পিন। বাস, তাইলে মোটামুটি আমরা এই পিস্টন সম্পর্কে বুঝতে পারছি। তাহলে আরেকটু বলি, তারপরে আছে এই পিস্টনের ভিতরে থাকে হলে এইটা খোলার জন্য এখানে সার্ক্লিপ থাকে, সার্ক্লিপ ছোট করে সার্ক্লিপ থাকে, এটা আমরা সার্ক্লিপ ওপেনার দিয়ে খুলতে হয়। ঠিক আছে, এবার আসি আমরা এই পিস্টনের ভিতরে কিন্তু দুই ধরনের রিং থাকে, একটা হলো কম্প্রেশন রিং, একটা হচ্ছে অয়েল কন্ট্রোল রিং। কম্প্রেশন রিং আর হলো অয়েল কন্ট্রোল রিং। এই উপরের দিকে দুইটা রিং থাকবে, এই যে ছোট রিংগুলা, পরিষ্কার রিং আছে না, এই রিংগুলো কি বলে? কম্প্রেশন রিং। এটাকে বলে কম্প্রেশন রিং। আর এগুলো পিছনে যে থ্রেডের মতো আছে না, এটাকে বলা হয় অয়েল কন্ট্রোল রিং, অথবা এই নিচেরটাকে অয়েল কন্ট্রোল রিং অথবা অয়েল স্ক্র্যাপার রিংও বলে। কি বলে? অয়েল স্ক্র্যাপার রিংও বলে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এটার নাম কি? অয়েল কন্ট্রোল রিং আর, ঠিক আছে, এর নাম একটার নাম, আর উপরের নাম কি? কম্প্রেশন রিং। বুঝতে পেরেছো? কম্প্রেশন রিং এর কাজ হচ্ছে কম্প্রেশন যাতে কোনো সময় লিক না করে, আর অয়েল কন্ট্রোল রিং হচ্ছে অয়েলকে উপর থেকে নিচের দিকে চাইচা নামানো। বুঝতে পেরেছি না আমরা? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই হলো তার কাজ। আচ্ছা, একটু দেখো তো, বেশি আছে না? আছে। এই অংশটুকুর একটা নাম আছে, আমরা একটু শিখি। এই অংশটুকুর নাম হচ্ছে পিস্টন স্কার্ট। স্কার্ট, পিস্টন স্কার্ট। আচ্ছা, হ্যাঁ, এবার আসি। তারপরে আমরা এটা দেখি। এটা দেখার আগে আমরা এইটা একটু দেখি, কারণ এটার ভিতরে এটা এরকম সংযোগ করা থাকে যন্ত্রটা, নাম আমরা বলবো পরে, বলতেছি। এটা হলো ফুয়েল গ্যালারি। কি গ্যালারি? ফুয়েল গ্যালারি। এই ফুয়েল গ্যালারি কিন্তু ফুয়েল গ্যালারির কাজ হচ্ছে ফুয়েল আসা, আর এই গ্যাসোলিন ইঞ্জেক্টরটা আমরা একটু দিই। গ্যাসোলিন ইঞ্জেক্টর একটা নিয়ে আসছি আমি, এটা গ্যাসোলিন ইঞ্জেক্টর না? এই গ্যাসোলিন ইঞ্জেক্টরটা স্থাপন করা থাকে কোথায় থাকে? ইঞ্জিন হেডে। ইঞ্জিন হেডের মাথা এরকম থাকবে, থাকলে পরে তোমার ওই স্পার্ক করবে একদিক দিয়ে, আর সে কী করবে? গ্যাস দিবে অথবা ফুয়েল দিবে, অর্থাৎ পেট্রোল দিকে, অকটেন দিক, আর হইলো সাথে গ্যাস দিবে। কথা কি বুঝছো? আর স্পার্ক প্লাগ কী করবে? স্পার্ক করবে। স্পার্ক প্লাগও কিন্তু আমরা দিচ্ছি। দেখো একটা স্পার্ক প্লাগ দেখি আমরা প্লিজ। এটার নাম হচ্ছে কি? স্পার্ক প্লাগ। তো এই যে স্পার্ক প্লাগ আছে, সেই স্পার্ক প্লাগ কী করবে? স্পার্ক করবে। আর এই গ্যাসোলিন ইঞ্জেক্টর, এটা কি নাম? গ্যাসোলিন ইঞ্জেক্টর। এই গ্যাসোলিন ইঞ্জেক্টরের কাজ হচ্ছে ফুয়েল অথবা গ্যাস যাই থাকুক সেটা, ঠিক আছে, ইনজেক্ট করা। কথা কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তারপরে আসবে কোথায়? আসবে এই জায়গায়। ইনজেক্টর কিন্তু থাকে এইভাবে, এভাবে থাকে তো, চারটা থাকবে, 1 2 3 4টা থাকবে, কোনো অসুবিধা না, আমরা একটা দেখাইলাম না, এরকম থাকে তো। তো যখনই তোমার এখানে এই ফুয়েল গ্যালারিতে ফুয়েল আসবে, ফুয়েলটা আসে এভাবে করে, এই যে এর ভিতর দিয়ে আসবে, ঠিক আছে। ফুয়েল যখন এখানে আসবে, আসার পরে নির্দিষ্ট অনুপাতে, ইঞ্জিনের বার এবং ব্যাগের চাহিদা অনুপাতে ফুয়েল স্প্রে করবে কোথায়? সিলিন্ডারে। কথা বুঝতে পেরেছি? আর অপর দিকে স্পার্ক প্লাগ কী করবে? স্পার্ক করে দিবে। তাহলে এটার নাম কি? স্পার্ক প্লাগ। এটার নাম কি? গ্যাসোলিন ইঞ্জেক্টর বলবো আমরা, অথবা অনেকে ইএফআই ইঞ্জেক্টরও বলে। ইএফআই মানে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন। কি বলে? ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন। হ্যাঁ, এইটা। আর হলো কি? এটার নাম হলো কি? ঠিক আছে। আর এটা ফুয়েল গ্যালারি। ওকে, ঠিক আছে। আর দেখো, তারপরে আমরা আসি যে এটার আলাদা নাম আছে, একটু শিখি আমরা। এইখান থেকে এই পর্যন্ত আমরা খেয়াল করি, এখান থেকে এই পর্যন্ত এই যে সার্চ ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? সার্চ ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? সার্চ ট্যাঙ্ক। আচ্ছা, তো এইটা হলো সার্চ ট্যাঙ্ক, আর এইটা হলো বাটারফ্লাই। এখান থেকে এই পর্যন্ত শুধু কি নাম? বাটারফ্লাই। এই বাটারফ্লাই যদি সমস্যা দেখা দেয়, তাইলে কিন্তু ইঞ্জিনের ওই টিউনিং ঠিক থাকবে না। কথা কি বুঝতে পেরেছি? টিউনিং ঠিক থাকবে না যদি সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দিলে এটা পরিবর্তন করাটাই বেটার, অথবা রিপেয়ারও করা যেতে পারে। এটার নাম কি? বাটারফ্লাই। আর এখান থেকে এই পর্যন্ত নাম কি? সার্চ ট্যাঙ্ক। সার্চ ট্যাঙ্ক। আচ্ছা, আর এইটার নাম কি? শুধু এইটার নাম? ইনটেক ম্যানিফোল্ড।
ইনটেক কি নাম এটা? এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। আচ্ছা, এখানে এই বাটারফ্লাইয়ের ভিতরে একটা জিনিস আছে, এটা হলো থ্রোটল পজিশন সেন্সর। কি সেন্সর? এই যে এটার নাম হলো থ্রোটল পজিশন সেন্সর। অর্থাৎ আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে, একটু ভালো করে দেখি আমরা, যদি আমাদের এই এই যে থ্রোটলটা যদি খুলে যায়, বেশি খুললে কি পরিমাণ খুলবে, এই সেন্সর কি করে ইসিইউকে তথ্য দেয় যে এই পরিমাণ খুলছে, এখন এই পরিমাণ বাতাস যাওয়ার প্রয়োজন। এটার ভিতরে কি যায়? শুধু বাতাস। কি যাবে? শুধু বাতাস যাবে। তাহলে কি পরিমাণ বাতাস যাবে সে এই সেন্সর কি করবে? ইসিইউকে তথ্য দিবে। বুঝতে পেরেছি? তাইলে মোটামুটি এটা হলো বাটারফ্লাই, এটা হলো কি থ্রোটল পজিশন সেন্সর, আর এটা থ্রোটল বাল্ব। এই যে ভিতরে আছে, ভিতরে দেখা যাচ্ছে না, এই বাটারফ্লাইয়ের ভিতরে আছে থ্রোটল বাল্ব। কি বাল্ব? এই যে আমরা দেখি খোলে, এই যে খোলা যায়। থ্রোটল বাল্ব যত খুলবে ইঞ্জিনের গতি তত বাড়বে। বুঝতে পেরেছি? ধন্যবাদ। আর এ দেখো, এগুলো হচ্ছে, এটা হলো ইনটেক ম্যানিফোল্ড বললাম আমরা, এগুলো ইনটেক পোর্ট। ইনটেক পোর্ট। এইটা হলো এক্সজস্ট ম্যানিফোল্ড। এটা কি? এক্সজস্ট ম্যানিফোল্ড। এটা এক্সজস্ট ম্যানিফোল্ড, এগুলো হলো এক্সজস্ট পোর্ট। কি পোর্ট? এক্সজস্ট পোর্ট। চিনার কিন্তু একটু উপায় আছে, আমরা কিভাবে চিনবো দেখো। এটা পড়তে পড়তে কালো হয়ে গেল, ঠিক না? আর এটা কিন্তু পরিষ্কার আছে, কারণ এটার ভিতরে যায় বাতাস, আর হলো ফুয়েলের কাজ, কারণ এটা পরিষ্কার। জি, আর এটা তো হচ্ছে গরম বাতাস বের হয়, গরম গ্যাস বের হয়। আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত? আচ্ছা, তারপরে আমরা একটু দেখি, অসুবিধা না, আমরা এখান থেকে একটু দেখি, এইটা একটু দেখি। এই যে ইঞ্জিন আছে না, ইঞ্জিন যখন আমরা স্টার্ট করব, ইঞ্জিন ওভারহোলিং করার পরে, তখন কিন্তু এই টাইমিং বেল্টের প্রয়োজন লাগে। কারণ টাইমিং সঠিক না থাকলে, টাইমিং মানে হচ্ছে সময় নির্ধারণ করা। টাইমিং মানে কি? সময় নির্ধারণ, অর্থাৎ সময় সেট করে দেওয়া। অর্থাৎ 4 সিলিন্ডার ইঞ্জিন যখন হবে, তখন তো ফায়ারিং অর্ডার হলো 1 3 4 2। অর্থাৎ কখন বাল্বগুলো খুলবে, কখন বাল্ব বন্ধ হবে, এবং কখন স্পার্ক প্লাগ স্পার্ক করবে, কখন ফুল ইঞ্জেকশন করবে, সব নির্ধারণ করা থাকে টাইমিংয়ের ভিতরে। সুতরাং এটা কি? টাইমিং বেল্ট। আর আমরা এখন কিন্তু তার ভিতরে ইগনিশন সিস্টেমের কিছু অংশ আমরা রেখেছি, তা বলবো। এই যে এটা হলো ইগনিশন কয়েল, বোতল টাইপ ইগনিশন কয়েল। এই ইগনিশন কয়েলটা আমরা এখানে রাখছি দেখানোর জন্য। এখন যদি ইগনিশন কয়েলের ব্যবহার কমে গেছে এই ধরনের বোতল টাইপ ইগনিশন কয়েলের, কিন্তু আমরা একটু চিনে রাখি, এটা হলো ইগনিশন কয়েল। এটার ভিতরে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, দুটো টার্মিনালই আছে। আর এখানে আবার হাই সেন্ট্রাল লিড লাগানো হয়, ঠিক আছে? আমরা কিছু হাই টেনশন লিড রাখছি, দেখি হাই টেনশন লিডগুলো একটু দেখি। এই যে আমরা একটু দেখি, এগুলো হচ্ছে হাই টেনশন লিড। এটা কিন্তু ইগনিশন কয়েলের সাথে এই ধরনের হাই টেনশন লিড লাগানো থাকে। হাই টেনশন লিড লাগানো থাকে, মাথায় স্পার্কিং প্লাগ লাগানো থাকে। এই যে স্পার্ক প্লাগ লাগানো থাকে এরকম, এরকম। এটা হলো হাই টেনশন লিড, আর এটা হচ্ছে স্পার্ক প্লাগ। আমরা বুঝতে পেরেছি? এটা হলো স্পার্ক প্লাগ, হাই টেনশন লিড। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা হলো ডিস্ট্রিবিউটর। কি এটা? ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটরের ভিতরে এটা হলো, এটা একটা স্পাইরাল গিয়ার। কি গিয়ার? স্পাইরাল গিয়ার। এই স্পাইরাল গিয়ারের মাধ্যমে তোমার ক্যামশেফটের মাধ্যমে এই ডিস্ট্রিবিউটরটা পরিচালনা হয়। এই স্পাইরাল গিয়ারের মধ্যে যখন ক্র্যাঙ্কশেফট ঘুরবে, তখন এই স্পাইরাল গিয়ারের মাধ্যমে এটাও ঘুরবে, এই শেপটাও ঘুরবে। এবার আসি, তো এই ডিস্ট্রিবিউটরের ভিতরের অংশটা যদি আমরা একটু দেখি, ডিস্ট্রিবিউটর ক্যাপ আমরা খুললাম, এটা ডিস্ট্রিবিউটরের ক্যাপ। কি ক্যাপ? ডিস্ট্রিবিউটর ক্যাপ। আচ্ছা, এই ডিস্ট্রিবিউটরের ক্যাপের পরে এটা হলো রোটর। কি এটা? রোটর। তারপরে ভিতরে সিবি পয়েন্ট আছে, যদি আমরা ঘুরাইতে দেখবো খোলে লাগায়, এই যে এই পাশে, হ্যাঁ, খোলে আবার লেগে যায়, খোলে লেগে যায়, হ্যাঁ। তাইলে যখন খুলবে তখন হাই ভোল্টেজ উৎপন্ন হয়, লাগানো অবস্থায় হাই ভোল্টেজ উৎপন্ন হয় না। সেই ভোল্টেজটাই কিন্তু এই
হাই টেনশন লিড দ্বারা স্পার্ক প্লাগ দিয়ে সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। আমরা কি বুঝতে পেরেছি? এবার আসি কিভাবে করে। তখন সেই ভোল্টেজটা এই রোটরের মাথা এই ভিতরের দিকে যদি আমরা একটু খেয়াল করি, অনেকগুলো পয়েন্ট আছে ভিতরের দিকে অনেক পয়েন্ট আছে না? আছে। এই পয়েন্টগুলোর নাম হচ্ছে সেগমেন্ট পয়েন্ট। কি পয়েন্ট? সেগমেন্ট পয়েন্ট। একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করি। ভিতরের দিকে চারদিকে আছে না? চারটে আছে কি জন্য? কারণ এই ডিস্ট্রিবিউটরটা হচ্ছে 4 সিলিন্ডার ইঞ্জিনের জন্য। আমরা কি বুঝতে পেরেছি? তাইলে চারটে আছে, 1 2 3 4। যখনই এই রোটর যেই সেগমেন্ট পয়েন্টের সাথে এরকম বাড়ি দিবে, সেই স্পার্ক প্লাগ সেই সিলিন্ডারের স্পার্ক প্লাগ স্পার্ক করবে। বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? তাইলে পরে আমরা এবার দেখি, আবার এটাকে ফিটিং দিয়ে দিই। এখন আসি, প্রথমে আমরা এরকম রোটরটাকে সেট দিয়ে দিলাম। এই রোটর সেট হয়ে গেল না? এখন এই ডিস্ট্রিবিউটরের ক্যাপটা একটু আমরা সেটিং দেবো। ক্যাপের লক আছে, সমস্যা নেই, আমরা লক দিয়ে সেটিং দিয়ে দিতে পারি। লক আছে এরকম, এই যে বাস সেট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন আসি ভিতরে যে সিবি পয়েন্ট আছে না, সিবি পয়েন্টটা, সেই সিবি পয়েন্টটাকে রক্ষা করার জন্য এখানে একটা কন্ডেন্সার ব্যবহার করে। কি ব্যবহার করে? কন্ডেন্সার ব্যবহার করে। মনে থাকবে? আচ্ছা, এই কন্ডেন্সারের কাজ হচ্ছে যখন বিদ্যুৎ আসবে তো কিছু পরিমাণ বিদ্যুৎ সে টেনে ধরে রাখে, আবার তৎক্ষণাৎ ছেড়ে দেয়। এই হলো কন্ডেন্সারের কাজ। আর হলো এটা হলো ভ্যাকুয়াম অ্যাডভান্স মেকানিজম। সে কী করে? অর্থাৎ স্পার্ক অ্যাডভান্স করার জন্য তাড়াতাড়ি একটু 5 মিনিট আগে, 5 ডিগ্রি আগে, 10 ডিগ্রি আগে, এরকম আছে না, আগে পরে, এগুলো এটার নাম হচ্ছে কি? ভ্যাকুয়াম অ্যাডভান্স মেকানিজম। মনে থাকবে না? তাইলে এবার আমরা আসি, আমরা একটা জিনিস দেখি যে এইটা হলো একটা মেকানিক্যাল এসি পাম্প। কি পাম্প? মেকানিক্যাল এসি পাম্প। এই মেকানিক্যাল এসি পাম্পে